আসসালামু আলাইকুম সুপ্রিয় সহযোদ্ধা। আমরা সকলেই জানি লেটার অফ ক্রেডিট অর্থাৎ এলসি ওপেন করার আগে ক্রেডিট রিপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মূল কারণ হলো আন্তর্জাতিক বাণিজ্যে ইম্পোর্টার এবং এক্সপোর্টার একে অপরকে সরাসরি চেনে না। এই কারণে ঝুঁকি ব্যবস্থাপনার অংশ হিসেবে এলসি ব্যবস্থার উদ্ভব হয়, যার ফলে এক্সপোর্টার এবং ইম্পোর্টারের ব্যাংক উভয়ের পক্ষ হয়ে লেনদেনের নিশ্চয়তা প্রদান করে। তবে ব্যাংকও এখানে ঝুঁকিমুক্ত থাকতে চায়, এজন্যই উদ্ভাবিত হয়েছে ক্রেডিট রিপোর্ট ব্যবস্থাপনা। কারণ এলসি ওপেন করার আগে এবং এক্সপোর্ট এলসি লিয়েন করার পূর্বে ব্যাংক ইম্পোর্টার এবং এক্সপোর্টার উভয়ের আর্থিক বিশ্বাসযোগ্যতা যাচাই করে নেয়। আজকে কমার্স ইনস্টিটিউট অফ বাংলাদেশের পক্ষ থেকে আমি মোহাম্মদ নাজমুল ইসলাম এবং আমার সাথে আছেন দুলাল ভাই এবং স্পেশালি শারাফাত ভাই। হাজির হয়েছি এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসায় ক্রেডিট রিপোর্টের উপর ক্লিয়ার কাট একটি আলোচনা নিয়ে, যেখানে একটি ক্রেডিট রিপোর্টে কি কি তথ্য থাকে তা একটি ক্রেডিট রিপোর্ট সহ দেখানো হবে এবং ক্রেডিট রিপোর্ট নিয়ে বাংলাদেশ ব্যাংকের যেই গাইডলাইন রয়েছে তা অনেক সুন্দরভাবে আপনাদের মাঝে তুলে ধরা হবে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ ক্রেডিট রিপোর্ট নিয়ে আপনার সকল সংশয় দূর হয়ে যাবে। এই বিষয়ে আমি শারাফত ভাইকে রিকোয়েস্ট করব আলোচনাটি এগিয়ে নেওয়ার জন্য। শারাফত ভাই, অনুগ্রহপূর্বক শুরু করুন। ধন্যবাদ নাজমুল ভাই, আরও একটি সুন্দর আলোচনার সূত্রপাত করার জন্য। যেমনটি আপনি বলেছেন, আন্তর্জাতিক বাণিজ্যে একে অপরকে সবাই চেনে না, তাই ক্রেতা ও বিক্রেতা একে অপরের আর্থিক বিশ্বাসযোগ্যতা যাচাই করতে ক্রেডিট রিপোর্ট ব্যবহার করে। কারণ ক্রেডিট রিপোর্ট হলো একটি প্রতিষ্ঠানের ঋণ গ্রহণ, পরিশোধ এবং আর্থিক লেনদেন সম্পর্কিত বিস্তারিত রিপোর্ট। এই পর্যায়ে আমি আপনাদের সাথে একটি ক্রেডিট রিপোর্ট শেয়ার করব এবং সেখান থেকে দেখে নিব একটি ক্রেডিট রিপোর্টে আসলে কি কি তথ্য থাকে। তো আমার স্ক্রিনটি শেয়ার করার জন্য সবাই আমাকে সময় দিয়ে সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে সময় দিয়ে সহযোগিতা করার জন্য। দেখেন, আমি আপনাদের সামনে একটি ক্রেডিট রিপোর্ট ওপেন করেছি। এই ক্রেডিট রিপোর্টে টোটাল 16টি পেজ আছে। এই যে দেখেন, এইখানে দেখাচ্ছে পেজ 1 of 16। তো এই থেকে বোঝা যাচ্ছে যে একটি ক্রেডিট রিপোর্টে আসলে অনেক ধরনেরই তথ্য থাকে। এই যে 16টি পেজ আমি স্ক্রল করছি, কিন্তু তার মাঝে থেকে গুরুত্বপূর্ণ যে সকল তথ্যগুলো কনসিডার করা হয় সেগুলো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। তো সবার প্রথমেই একটি ক্রেডিট রিপোর্টে যে তথ্যটি থাকতে হবে সেটি হচ্ছে উক্ত প্রতিষ্ঠানের বেসিক তথ্য। বেসিক তথ্য বলতে আমরা এখানে বোঝাচ্ছি, এই যে দেখেন এখানে বেসিক তথ্য বলতে আমরা আসলে কি কি তথ্য চাচ্ছি। বেসিক তথ্য বলতে আমরা বোঝাচ্ছি কোম্পানি ডিটেলস, লাইক কোম্পানির নাম, ঠিকানা, যোগাযোগের নাম্বার, রেজিস্ট্রেশন ডিটেলস, এই যে কোম্পানির যে কান্ট্রিতে আছে সেই কান্ট্রির রেজিস্ট্রেশন ডিটেলস, এবং সেই কান্ট্রি অনুযায়ী একটা ব্যবসা করতে আমরা সকলেই জানি বেশ কিছু লাইসেন্সের প্রয়োজন হয়। তো যে লাইসেন্সগুলো আছে সেই লাইসেন্সগুলোর ডিটেলস এখানে থাকবে। এছাড়াও এই প্রতিষ্ঠান কি ধরনের পণ্য নিয়ে কাজ করে, অর্থাৎ তাদের ব্যবসায়ের ধরন কি, সেই ডিটেলসটিও কিন্তু ক্রেডিট রিপোর্টে উল্লেখ থাকে। যেমন দেখেন এই প্রতিষ্ঠানটি আসলে কি ধরনের পণ্য নিয়ে কাজ করে, এই যে তাদের রেঞ্জ অফ প্রোডাক্টস দেখেন এখানে দেওয়া আছে। কটন কম নিটিং অ্যান্ড উইভিং ইয়ান, কটন পলিস্টার ব্লেন্ডেড ইয়ান, টি শার্ট, শার্ট সোয়ার, মানে এরা আসলে কি সকল পণ্য নিয়ে কাজ করে সেই ডিটেলসটিও এখানে আছে। সেই সাথে তারা এই সকল পণ্যগুলো কোন দেশগুলোতে এক্সপোর্ট করতেছে সেই ডিটেলসটাও কিন্তু এখানে দেওয়া আছে। তো একটি প্রতিষ্ঠানের এই তথ্যের পরে আসলে যে তথ্যগুলো থাকে সেটা হচ্ছে সেই প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডার ও ব্যবস্থাপনা তথ্যগুলোও থাকে। যেমন এইখানেও দেখেন এই প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডারদের ডিটেলস এখানে দেওয়া আছে। এই যে দেখেন এইখানে শেয়ার হোল্ডারদের ডিটেলস দেওয়া আছে। যেমন এই কোম্পানিটি দেখেন, এই কোম্পানিটি ইন্ডিয়াতে অবস্থিত এবং এই কোম্পানির 74.15% মালিক হচ্ছে প্রোমোটার বা প্রোমোটার গ্রুপ, এবং বাকি 25.85%-এর মালিক হচ্ছে ওই দেশের পাবলিক। তো এ থেকে জানা গেল যে আমাদের ক্রেডিট রিপোর্টে শেয়ার হোল্ডার, শেয়ার এবং শেয়ার রিলেটেড তথ্য থাকে, প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, তারা কি ধরনের পণ্য নিয়ে কাজ করছে এবং কোন কোন দেশে এক্সপোর্ট করছে সেই তথ্যটি থাকে। এরপরে সবথেকে বেশি যে ইনফরমেশনটি প্রয়োজন হয় সেটি হচ্ছে প্রতিষ্ঠানের আর্থিক তথ্য।
যেটিও একটি ক্রেডিট রিপোর্টে থাকে। আর্থিক তথ্যের ভিতরে, যেমন আর্থিক তথ্যের ভিতরে আপনি যখন ওই যে রেজিস্ট্রেশন ডিটেলসে যাবেন, তখন কিন্তু এই যে দেখেন রেজিস্ট্রেশন ডিটেলসের এইখানে দেখেন পাওয়া যায় যে প্রতিষ্ঠানের অথরাইজড ক্যাপিটাল কত এবং সেই সাথে এই কোম্পানির পেইড আপ ক্যাপিটাল কত এবং তাদের যে শেয়ার ভ্যালু আছে, শেয়ার ভ্যালুর প্রতিটি শেয়ার ভ্যালুর তথ্য কত, সেটি কোন কোন ব্যাংকের সাথে তাদের অ্যাকাউন্ট মেনটেন করে সেই ব্যাংক ডিটেলসও কিন্তু এইখানে থাকে। এই যে দেখেন এখানে টোটালি তারা কয়টা ব্যাংকের সাথে অ্যাকাউন্ট মেনটেন করতেছে সেই তথ্যটিও এখানে আছে এবং সেই সাথে এই প্রতিষ্ঠানের ব্যালেন্স শিটও এখানে দেওয়া আছে। এটা যেই অর্থ বছরের সময় এই ক্রেডিট রিপোর্টটি করা হয়েছিল সেই অর্থ বছরের যে ব্যালেন্স শিট, এই যে দেখেন এখানে কোম্পানির একেবারে ব্যালেন্স শিট, এই যে ব্যালেন্স শিট এখানে তুলে ধরা হয়েছে এবং সেই সাথে কোম্পানির গত 2 বছরের এইখানে সেই সাথে দেখেন গত 2 বছরের এই কোম্পানির যে লস অ্যান্ড প্রফিট স্টেটমেন্ট আছে সেই প্রফিট স্টেটমেন্টের কম্পারিজনটাও এখানে দেওয়া আছে। চতুর্থত এই ক্রেডিট রিপোর্টে আরও একটি তথ্য থাকে, সেটাকে আমরা বলি অ্যাডভার্স ডাটা মনিটরিং বা অ্যাডভার্স ডাটা। অ্যাডভার্স ডাটা বলতে বোঝানো হয়েছে ঝুঁকিপূর্ণ তথ্য। তো ঝুঁকিপূর্ণ তথ্যের ভিতরে যেমন এই কোম্পানির কী কী রেকর্ড আছে দেখেন, ডিজঅনার চেক, অর্থাৎ এই কোম্পানির কোনো ডিজঅনার চেক আছে কিনা, তারপরে ওভারডিউ ডেট বা ডিফল্ট লোন, চলমান কোনো মামলা আছে কিনা, পণ্য বা সেবা সরবরাহে এদের কোনো ব্যর্থতা আছে কিনা, এই যে পারফরমেন্স ডিফল্ট। এরপরে হচ্ছে অ্যাডভার্স প্রেস কাভারেজ, অর্থাৎ এই কোম্পানি সম্পর্কে সেই কান্ট্রিতে কোনো খারাপ মানে সংবাদ মাধ্যমে কোনো নেগেটিভ তথ্য প্রচার করা হয়েছে কিনা এবং সেই সাথে এরা কোনো মানি লন্ডারিং বা সন্ত্রাসী অর্থায়নে সংযুক্ত আছে কিনা সেই তথ্যটিও এখানে দেওয়া আছে। তো আমরা এলসি ওপেনিং এর ক্ষেত্রে আমাদের ব্যাংক সব থেকে বেশি যে জায়গাটাকে প্রাধান্য দেয় এই জায়গাটাকেই, এটা হচ্ছে সেই জায়গা অ্যাডভার্স ডাটা, অর্থাৎ এই ব্যাংকের পজিটিভ অ্যাপ্রোচটা বেশি নাকি নেগেটিভ অ্যাপ্রোচটা বেশি সেটাই কিন্তু এইটার মাধ্যমে এই ক্রেডিট রিপোর্টের মাধ্যমে যাচাই করা হয়। এবং সবশেষে ক্রেডিট রিপোর্টে যে জিনিসটি থাকে সেটি হচ্ছে ক্রেডিট লিমিট, প্রতিষ্ঠানের ক্রেডিট লিমিট কতটুকু। যেমন দেখেন এখানে ক্রেডিট রিকমেন্ডেশন দেওয়া হয়েছে, এই প্রতিষ্ঠানের ক্রেডিট লিমিটটি হচ্ছে এই যে এখানে ক্রেডিট লিমিট দেওয়া আছে এবং সেই সাথে এই প্রতিষ্ঠানের ক্রেডিট রিকমেন্ডেশন অর্থাৎ তাদের যে ক্রেডিট রেটিংটি আছে ক্রেডিট রেটিংটি দেওয়া থাকবে। যে দেখেন এখানে ক্রেডিট রেটিং দেওয়া আছে এ, এছাড়াও উপরেও কিন্তু একটা বড় করে এদের ক্রেডিট রেটিং দেওয়া আছে এ মানে ভেরি গুড। বুঝতে পেরেছেন? এরপরে এই যে ক্রেডিট রেটিং এবং ক্রেডিট লিমিটের পরে সবশেষে যে জিনিসটি থাকে সেটি হচ্ছে এই ক্রেডিট রিপোর্ট যে সংস্থাটি করেছে, এই ক্রেডিট রিপোর্ট যে সংস্থাটি বানিয়েছে সেই সংস্থার একটি ওপিনিয়ন, এই কোম্পানি সম্পর্কে তাদের যে ওপিনিয়ন আছে সেই ওপিনিয়নটি তারা এখানে ব্যক্ত করে থাকে। এই ওপিনিয়ন, ক্রেডিট রেটিং এবং তাদের অ্যাডভার্স ডাটা, এই ডাটাগুলোর উপরে ভিত্তি করে পরবর্তীতে আমাদের ব্যাংকগুলো ডিসিশন নিয়ে থাকে যে উক্ত সাপ্লায়ারের এগেনস্টে আমাদের ব্যাংক এলসি ওপেন করবে কি করবে না। কারণ বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী কোনো ব্যাংক যদি মনে করে যে উক্ত প্রতিষ্ঠান আমরা যে এলসি তাকে দিচ্ছি সেটা হ্যান্ডেল করার জন্য সে যথেষ্ট ক্যাপাবল না, তাহলে কিন্তু আপনার লিয়েন ব্যাংক চাইলে আপনার এলসিটি ফিরিয়ে দিতে পারবে। নেন রেডি নাজমুল ভাই, সুজান রেডি? আচ্ছা সারাবাদ ভাই, তাহলে বোঝা গেল ক্রেডিট রিপোর্ট মূলত দরকার হয় যে এক্সপোর্টারের জন্য বায়ার নির্ভরযোগ্য কিনা সেটা বুঝতে, আবার ইম্পোর্টারের জন্য এক্সপোর্টার পণ্য সময় মতো দিতে পারবে কিনা সেটা যাচাই করতে। ব্যাংক বা ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানে এটি প্রয়োজন হয় এলসি, ব্যাংক গ্যারান্টি বা ট্রেড ফাইন্যান্স অনুমোদনের সময়। দুলাল ভাই, আপনি একদম সঠিক বলেছেন। আরো সহজভাবে বলা যায়, এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসায় ক্রেডিট রিপোর্ট হলো একটি আর্থিক পরিচয়পত্র যা দেখে নির্ধারণ করা যায় ক্রেতা বা বিক্রেতার সাথে ব্যবসা করা কতটা নিরাপদ। এই পর্যায়ে সারাফাত ভাই এখন আমাদের সাথে শেয়ার করবেন বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট রিপোর্ট কালেকশন, ম্যানেজমেন্ট এবং ব্যবহারের নির্দেশিকা। বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ গাইডলাইন এ ক্রেডিট রিপোর্ট নিয়ে যে গাইডলাইনটি আছে সেটি বোঝার সুবিধার্থে সারাফাত ভাই এটিকে দুভাগে ভাগ করেছেন, যার প্রথম ভাগে রেখেছেন কখন ক্রেডিট রিপোর্ট সংগ্রহ করতে হবে, ক্রেডিট রিপোর্ট সংগ্রহের উৎস কি, ক্রেডিট রিপোর্ট কে সংগ্রহ করবে, এবং দ্বিতীয় ধাপে আলোচনা করবেন ব্যাংক সংগৃহীত ক্রেডিট রিপোর্ট কিভাবে ম্যানেজ করবে
কতদিন ভ্যালিডিটি থাকবে এবং ব্যাংকে কিভাবে এটির খরচ সংগ্রহ করবে। সবাই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন। ধন্যবাদ নাজমুল ভাই। বাংলাদেশ ব্যাংকের গাইডলাইনে যেটা বলা হয়েছে তার প্রথম ভাগে আমি যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, যদি বিদেশি বিক্রেতা বা সাপ্লায়ারের কাছ থেকে সংগৃহীত পিআই এর মূল্য $30,000 বেশি হয় এবং ইনডেন্টরের কাছ থেকে সংগৃহীত পিআই এর মূল্য যদি $40,000 বেশি হয়, তাহলে এলসি ওপেনিংয়ের জন্য ব্যাংক আন্তর্জাতিক ক্রেডিট রেটিং এজেন্সি অথবা এক্সপোর্টারের ব্যাংক থেকে ক্রেডিট রিপোর্ট বা সেই সম্পর্কিত তথ্য সংগ্রহ করবে। এছাড়াও এলসি ওপেনিং ব্যাংক যদি মনে করে তাহলে এইখানে যে দুটি পিআই ভ্যালু এর কথা বলা হয়েছে এর থেকে কম মূল্যের পিআই ভ্যালুর জন্য ক্রেডিট রিপোর্ট কালেকশন করতে পারবে। তবে এখানে মনে রাখতে হবে যে ব্যাংক কোনোভাবেই ইম্পোর্টার কর্তৃক সংগৃহীত বা ইম্পোর্টার কর্তৃক প্রদত্ত ক্রেডিট রিপোর্ট গ্রহণ করবে না। এটি মূলত ক্রেডিট ব্যুরো, আন্তর্জাতিক ক্রেডিট এজেন্সি অথবা সংশ্লিষ্ট দেশের সেন্ট্রাল ব্যাংক থেকে সংগ্রহ করতে হবে এবং এটি সংগ্রহ করবে ব্যাংক নিজে। তবে ইম্পোর্টার যদি ব্যাংকিং চ্যানেলে এলসি ইস্যুইং ব্যাংকে ক্রেডিট রিপোর্ট সংগ্রহ করে দেয়, তাহলে ক্রেডিট রিপোর্ট এলসি ইস্যুইং ব্যাংক কর্তৃক গৃহীত হবে। এর মানে এই যে, মনে করেন আপনি এসসিবিতে এলসি ওপেন করবেন, কিন্তু এসসিবিতে উক্ত সাপ্লায়ারের ক্রেডিট রিপোর্ট অ্যাভেলেবেল নেই, কিন্তু আপনি আরও একটি ব্যাংকের সাথে কাজ করেন যেমন প্রাইম ব্যাংক, এবং প্রাইম ব্যাংকের নিকট উক্ত সাপ্লায়ারের ক্রেডিট রিপোর্ট অ্যাভেলেবেল আছে, তাহলে আপনি প্রাইম ব্যাংকে মেইল করে ব্যাংকিং চ্যানেলে এসসিবি ব্যাংকে ক্রেডিট রিপোর্ট প্রেরণের জন্য আপনার প্রাইম ব্যাংকে রিকোয়েস্ট পাঠাতে পারেন। সেহেতু প্রাইম ব্যাংক আপনার রিকোয়েস্টে এসসিবির কাছে উক্ত ক্রেডিট রিপোর্ট পাঠাতে বাধ্য থাকিবে। কিন্তু এখানেও একটা কথা থাকে যে, যদি এমন হয় যে এমন একটি ব্যাংকে উক্ত সাপ্লায়ারের ক্রেডিট রিপোর্ট আছে যেই ব্যাংকের সাথে আপনার প্রতিষ্ঠানের বিজনেস নেই, তাহলে কিন্তু উক্ত ব্যাংক আপনার রিকোয়েস্টে সাড়া দিবে না, এটাই বাস্তব। কিন্তু আপনি যদি স্ট্রং নেগোসিয়েশন স্কিল দিয়ে এটি করিয়ে নিতে পারেন, তাহলে এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট, কারণ এই বাবদ আপনার প্রতিষ্ঠানের ক্রেডিট রিপোর্ট কালেকশন কস্ট বেঁচে যাবে। তবে এই ক্ষেত্রে যদি উক্ত ব্যাংক আপনাকে সাহায্য না করে, তবে ক্রেডিট এজেন্সি বা এক্সপোর্টারের ব্যাংক ছাড়া আপনার কাছে আর কোনো পথ থাকবে না। এই পর্যায়ে নাজমুল ভাইয়ের কাছে আমার একটি প্রশ্ন, নাজমুল ভাই কি আন্তর্জাতিকভাবে সবচেয়ে বেশি ব্যবহৃত এজেন্সিগুলোর নাম বলতে পারবেন? শারাফত ভাই, আমি যতটুকু জানি এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসায় ক্রেডিট রিপোর্ট তৈরিতে সবচেয়ে বেশি ব্যবহৃত এজেন্সি হচ্ছে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট, সংক্ষেপে ডিএনবি। শারাফত ভাই, আমি যতটুকু জানি এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসায় ক্রেডিট রিপোর্ট তৈরিতে সবচেয়ে বেশি ব্যবহৃত এজেন্সি হচ্ছে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট, সংক্ষেপে ডিএনবি। এছাড়াও ব্র্যাক ব্যাংক টরি, প্রাইম ব্যাংক রোজ লেমন, এনসিসি ব্যাংক ট্রেড ডাটা লিমিটেডের কাছ থেকে ক্রেডিট রিপোর্ট কালেক্ট করে। অধিকন্ত বহুল ব্যবহৃত আরো কয়েকটি সংস্থা হচ্ছে কোফেস, ক্রেডিট ফর্ম, এক্সপেরিয়েন, গ্রেডন। ঠিক বলেছেন নাজমুল ভাই। যাই হোক, বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট রিপোর্ট সম্পর্কে গাইডলাইন থেকে দ্বিতীয় যে ভাগটি আমি আলাদা করেছি সেটি হচ্ছে, কোনো একটি ব্যাংকের যে কোনো শাখা অফিস যদি কোনো ইম্পোর্টারের জন্য ক্রেডিট রিপোর্ট কালেক্ট করে, তাহলে উক্ত ব্যাংকের হেড অফিস বা প্রিন্সিপাল অফিস এই ক্রেডিট রিপোর্ট সংরক্ষণের জন্য একটি সেন্ট্রাল ডাটাবেজ মেনটেন করবে, যাতে করে উক্ত ব্যাংকের অন্যান্য শাখা সেই ক্রেডিট রিপোর্টটি তাদের অন্যান্য ক্লায়েন্ট তথা ইম্পোর্টারের জন্য ব্যবহার করতে পারে। কারণ একটি ক্রেডিট রিপোর্ট ক্রেডিট রেটিং এজেন্সি হতে সংগ্রহের তারিখ হতে আগামী 1 বছর পর্যন্ত ভ্যালিড থাকে, যদি না উক্ত সাপ্লায়ারের বিরুদ্ধে কোনো নেগেটিভ তথ্য পাওয়া যায়। তবে এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে, আমরা সকলেই জানি ব্যাংক ক্রেডিট রিপোর্ট তখনই কালেক্ট করে যখন কোনো ইম্পোর্টার উক্ত সাপ্লায়ারের এলসি আবেদন করে উক্ত ব্যাংকে। তো এই ক্ষেত্রে ব্যাংক কী করে, ইম্পোর্টারের কাছ থেকে উক্ত সাপ্লায়ারের ক্রেডিট রিপোর্ট কালেকশনের জন্য কস্ট কেটে নেয়। কিন্তু এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, এই যে ব্যাংক যে সেন্ট্রাল ডাটাবেজে ক্রেডিট রিপোর্ট সংরক্ষণ করছে, পরবর্তীতে অন্য কোনো সাপ্লায়ারের সাথে ব্যবহারের সময় কি ব্যাংক আবার উক্ত তার অন্য ইম্পোর্টারের কাছ থেকে চার্জ আবার কর্তন করবে?
এখানে উত্তর হচ্ছে না, কারণ বাংলাদেশ ব্যাংক এখানে নির্দেশনা দিয়েছে যে যে কোনো ক্রেডিট রিপোর্ট এগেনস্টে একবারই যে কোনো একটি ইম্পোর্টারের কাছ থেকে চার্জ সংগ্রহ করা যাবে। পরবর্তীতে ওই ক্রেডিট রিপোর্টের ভ্যালিডিটি পিরিয়ডে উক্ত ব্যাংক তাদের যে কোনো ইম্পোর্টারের এগেনস্টে উক্ত ক্রেডিট রিপোর্ট ব্যবহার করতে পারবে। তো এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে, এই যে ক্রেডিট রিপোর্ট যে কালেকশন কস্ট, এটা যেহেতু ইম্পোর্টারকেই বিয়ার করতে হচ্ছে, এই ক্রেডিট রিপোর্ট কালেকশন কস্ট আসলে কত হয়ে থাকে? তো এই ক্ষেত্রে আমার এই পর্যন্ত আমি যতটুকু জানি, আমার জানা মতে ক্রেডিট রেটিং এজেন্সি ভেদে এই ক্রেডিট রিপোর্ট কালেকশন কস্টটি $50 থেকে শুরু করে $250 মধ্যেই সীমাবদ্ধ। সারাত ভাই, আজকের এই আলোচনা দিয়ে যা বুঝলাম তা হচ্ছে এলসি ওপেন করার আগে ক্রেডিট রিপোর্ট সংগ্রহ করা শুধু আইনগত বাধ্যবাধকতা নয়, বরং এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসায়ের প্রতারণা, পেমেন্ট ডিফল্ট এবং ট্রেড ডিসপুট এড়ানোর জন্য অপরিহার্য একটি ইনস্ট্রুমেন্ট। যাই হোক, আশা করি আজকের এই আলোচনা আমাদের সুপ্রিয় সহযোদ্ধাদের ক্রেডিট রিপোর্ট সম্পর্কিত বিষয়ে সকল সংশয় দূর করতে আমরা সক্ষম হয়েছি। তো আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সবার জন্য শুভকামনা। হয়েছে, সুন্দর। এবার আমি আমার পাঠগুলোতে যাই। সুন্দর।